খুব ধীর স্থির ভাবে দু একটা কথা বলি হাসিনা আপা। খুব সেনসিটিভ জায়গায় আপনি এসেছেন এইবারে। শোনেন, কাঁটাতারের বেড়া তো শুধু বিজেপি গভর্নমেন্টের আমলে শুরু করে নাই। কাঁটাতারের বেড়াটা শুরু করেছে তো কংগ্রেস আমল থেকে, তাই না? তাইলে কংগ্রেস গভর্নমেন্টের আমল থেকেই তো কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে। এখন যেটুকু বাকি আছে এগুলোতে হয়তো কোনোটার মধ্যে খাল আছে, কোনোটার মধ্যে জলাভূমি আছে, যার জন্য এখন এটা ভারত দিতে পারে নাই। এখন যে বিজেপি গভর্নমেন্টে পশ্চিমবঙ্গের কে শুভেন্দু আসছে, তো শুভেন্দু বলছে তার কাঁটাতারের বেড়া দিয়ে দিবে। তো তার দেশে সে যদি বেড়া দেয় তাইলে এটা এখানে আমাদের কিছু মন্তব্য করব কেন? এটা তো তার জায়গায় বেড়াটা দিবে। তবে হ্যাঁ, একটা কথা হইলো এই প্রতিবেশী রাষ্ট্রের তো মাঝখানে যদি কাঁটাতারের বেড়া থাকে, তো কথাই হলো কাঁটা। তারটা হলো কাঁটা তার, প্লেন তার না। তো কাঁটা তো মানে নেগেটিভ সেন্সে ইউজ হয়। আমার কথাটা খেয়াল করবে? তাহলে কাঁটা তারের বেড়া যদি কোনো দেশ দেয়, তাহলে যেই দেশ দেয় সেই দেশ যার যেই দেশের বিরুদ্ধে মানে যেই দেশের এগেনস্টে কাঁটাতারের বেড়া দিচ্ছে বর্ডার, তো সেই দেশের প্রতি এটা ফ্রেন্ডলি জেস্চার হয় না, এটা বন্ধুত্ব সুলভ জেস্চার না। কিন্তু ইন্ডিয়া দিচ্ছে, এখন তার ভূমিতে দিচ্ছে, এই নিয়ে তো কোনো মন্তব্য করব না। তবে শুভেন্দু যেহেতু চিফ মিনিস্টার হয়েছে, শুভেন্দুর কাছ থেকে একটা জিনিস আশা করব, দায়িত্বশীল রাজনৈতিক মন্তব্য। আমার কথা বলছে, বুঝছেন? আমি খুব দুঃখের সঙ্গে এই কথাটা বলি। শুভেন্দুকে উদ্দেশ্য করেই বলছি, অনেক ছোট আমাদের চিফ মিনিস্টার সাহেব। হ্যাঁ, 1970 সালে জন্ম, আর 70 সালে আমি ক্লাস 2 এ পড়ি। আপনি আমার কথা, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি 71 সালে, তো ভালোই বুঝি। 70 এ ক্লাস 2 তে পড়ি। বুঝতে পারছেন? 70 সালে নির্বাচনও দেখছি, আওয়ামী লীগ যে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল। তো এই 70 সালে শুভেন্দু অধিকারীর জন্ম। তার মানে আমাদের চেয়ে সে মিনিমাম 8-9 বছরের ছোট, প্রায় 1 দশকের ছোট। তো সুতরাং মানুষের কিন্তু, আমি অহংকার করব না, আমি এই ধরনের মানুষই না। তবে বরিশালে ছিল নাকি? বরিশালে জন্ম? বরিশালে মামার বাড়ি, বরিশালে মামার বাড়ি। তো আচ্ছা। এখন প্রশ্নটা হলো এই, বরিশালে মামার বাড়ি একসময়ে কিন্তু খুব প্রগতিশীল কথাবার্তা বলতো যখন তৃণমূল করতো। তখন দিনের মধ্যে ডেইলি 3 বার করে বিজেপিকে গালিগালাজ করতো। সেই ফুটেজ গুলো আছে তার। যখন আমি বলি একটু, আপনি যখন প্রশ্ন করেই বসছেন আমাকে তখন বলতেই হবে। অভিষেক ব্যানার্জি আছে না, মমতা ব্যানার্জির ভাতিজা? হ্যাঁ, মমতা হ্যাঁ। ব্যানার্জি তো বিয়ে কিছু করেননি, উনি সংসারে যাননি উনি। ওই মমতা ব্যানার্জির কথাটাই ফিরিয়ে দিয়েছেন আর কি। তো মমতা ব্যানার্জির বলছে, আপনি বিয়ে করেননি কেন? বলে রাজনীতি করব, বিয়ে করতে চাই না। বলে কেন? বলে যে দিব যখন অর্ধেক দিয়ে লাভ কি, পুরোটাই দিব। সংসার করলে তো সবটা শ্রম সবটা দিতে পারবো না, যা সার্ভিস দিতে পারবো না। তো শুভেন্দু দেখলাম কয়েকদিন এই চিফ মিনিস্টার হওয়ার আগে একটা সাক্ষাৎকারে বলছে কেউ বিয়ে করে নাই। শুভেন্দুও কিন্তু বিয়ে করেনি। কনফার্ম বেশি না, করেনি। তাকে যখন প্রশ্ন করলো এটাই বলছে যে না, আমি একটা বই পড়েছিলাম, যে অকৃতদার থাকা, বিয়ে না করে থাকার সুবিধাটা, তো এটা রাজনীতিবিদদের থাকা ভালো, যে থাকতে পারে। তো আমি অর্ধেকটা দিব কেন, আমি পুরোটাই দিব। বিয়ে করলে তো সংসারকে সময় দিতে হবে, ভালো। ইটস এ ভেরি গুড স্টেটমেন্ট এন্ড বোল্ড প্যাট্রিয়টিজম, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। শুভেন্দু যে কতগুলো মন্তব্য বাংলাদেশ সম্পর্কে করেছে, যেমন ধরে একটা মন্তব্য করেছে যে এই আমি ইচ্ছা করলে 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে বাংলাদেশ দখলে নিতে পারি, ইত্যাদি ইত্যাদি কথা। এইগুলো আসলে একটা প্রোফাইল ওলা রাজনীতিবিদের মুখে ঠিক মানায় না। এগুলো হলো সাধারণত এই ধরনের মন্তব্য করে লো প্রোফাইলের লোকজন। কিন্তু শুভেন্দু অধিকারী তো লো প্রোফাইলের না। তৃণমূলেও যখন ছিল তখন মিনিস্টার ছিল। তারপরে যখন ইয়েতে আপনার তৃণমূলের মিনিস্টার ছিল, রাজ্য সরকারের মন্ত্রী ছিল। তারপরে বিরোধী দলীয় নেতা হিসেবে তো পশ্চিমবঙ্গের 1 নম্বর নেতা, এই যে বিজেপি। এই লেভেলের একজন নেতার এই মন্তব্যগুলো লো প্রোফাইলের। এটা যারা একদম তাদের কোনো প্রোফাইল টোফাইল নেই, তারা এই ধরনের মন্তব্য করে। তাই আমি বলবো, তিনি আগে মন্তব্য করেছেন ভালো কথা, কিন্তু এখন উনি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার। তো উনার প্রতিটি বাক্য কিন্তু সবাই লক্ষ্য করবে খুব ভালো করে। তো উনি চিফ মিনিস্টারের চেয়ারে আছেন, উনার কোনো মন্তব্যের জন্য প্রতিদিন সমালোচনার ঝড় উঠবে, এটা আমার মনে হয় উনার ডিগনিটি মর্যাদার জন্য সুখকর না। আমি সেটাই। এটা বলতে চাচ্ছি।
আর ভেবেছি কাঁটাতারের বেড়া নিয়ে এটাই বলবো যে তারা যদি চায় কাঁটাতারের বেড়া দিবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তো বলেছে যে ভারত তাদের জায়গায় কাঁটাতারের বেড়া দিলে এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের হেডেক নেই। আমি মনে করি ম্যাচিওরড স্টেটমেন্ট উনি দিয়েছেন, পরিপক্ক। আর সবচেয়ে এই কাঁটাতারের বেড়াটারে দিলে আমরা আমজনতা, মিনিস্টার সাহেব ওনার ইয়েতে বলেছেন, কিন্তু আমরা যারা আমজনতা আমরা বলবো যে কাঁটাতারের বেড়া দিলে বন্ধুত্বের জায়গাটা সংকুচিত হয়। আর দুই নম্বর হলো এই বর্ডারে মারা শুরু হয়েছে আপনার। আমার হুম কসবা বর্ডারে বলছে তারা নাকি ইয়াতে ছিল, ওই যে মাসুক, কসবা টিভির মাসুকের গ্রামের কাছে, মাসুক ভাই যিনি চিনেন, হুম তার গ্রামের পাশের গ্রামের 2 ছেলেকে মেরে ফেলছে। হুম হুম এটা হুম। সত্যি। এখন তারা বলছে যে ট্যাগ দিছে, যে স্মাগলিং করছে ইত্যাদি। আমরা জানি না, আই ডোন্ট নো, বিকজ দেয়ার ইজ নো পার্টিকুলার না, ইনভেস্টিগেশন। তাহলে ছেলেরা তো বোধহয় তাদেরকে গেছে। আইনের আওতায় আনবে, তাহলে কি মেরে ফেলবে কিনা? হ্যাঁ, তারপরে আপনার বর্ডার একটা ম্যানেজমেন্ট থাকে, এভাবে মারে না, কাউকে ধরে অ্যারেস্ট করতে হয়, অথবা হুম আহ, মানে বিডিআর, বাংলাদেশের বর্ডার গার্ড বা বর্ডার ডিফেন্সের যারা আছে, তাদেরকে বলতে হয় যে তোমাদের লোক ঢুকছে, তাকে ধরো। হ্যাঁ, এটা আছে, ভুল ভ্রান্তি হয়, আমাদের লোক গরু টরু চলে যায়, আনতে যায় ইত্যাদি আছে, আমি না আছে যে তা না, কিন্তু তাই বলে মেজরটা খুব হার্শ, মানে এক হুম কর্কশ মেজার হয়ে যায় না। যেমন কালকে বা পরশুদিন বোধহয় ওই পশ্চিম বর্ডারেও রংপুরের দিকে বোধহয় 2 জনকে মেরে ফেললো, যেটা রিপোর্টে দেখলাম, গুলি করে বিএসএফ রা। বর্ডার সিকিউরিটি ফোর্স ইজ কিলিং অ্যান্ড শুটিং। এবং ভারতের যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ, তারা শুটের সাইট নীতি অবলম্বন করে। অর্থাৎ এটার শুটের সাইট হলো দেখা মাত্র গুলি। এখন হুম দেখা মাত্র গুলি হলে বুঝতে হবে যে এই বর্ডার খুবই আনরেস্ট, এটা অত্যন্ত অস্থির বর্ডার। তো সুতরাং বাংলাদেশকেও এই যে ব্যবস্থাপনা ভারতের, এবং শুভেন্দু বলছে 40 দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দিবে, বর্ডারকে এরকম রাখবে, সেই হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আহ, ভারতের সাথে কথা বলতে হবে যে কোনো বর্ডার, ট্র্যাঙ্কুয়েল বর্ডার মেনটেন করা যায় কিনা, শান্তিপূর্ণ একটা বর্ডার ম্যানেজমেন্টের ব্যবস্থা করা জরুরি আমি মনে করি। তা না হলে প্রতিদিন কিন্তু অশান্তি লেগেই থাকবে। এটার সমাধান হওয়া উচিত, এটার সমাপ্তি হওয়া উচিত। আর আরেকটা জিনিস আমি বলি, হেজিমনি বলে একটা কথা আছে, যে আমি ছোট আপনি বড়, তা আমার প্রতি আপনি সবসময় হেজিমনি, প্রভাব, আপনি হুম শক্তি, মত্তা এগুলো দেখাবেন, যেটাকে ডিপ্লোমেসিতে বললে গানবুট পলিটিক্স, মানে গানবুট ডিপ্লোমেসি, মানে আপনার কূটনীতিটা এমন করবেন যে আমি দুর্বল বলে আমার করে চাপ দিবেন উপরে, গানবুট ডিপ্লোমেসি, এটা করা ঠিক না, হেজিমনি দেখানো উচিত না। এই যে হুম পলিটিক্যাল এন্ড ডিপ্লোম্যাটিক হ্যাজিমনি বড় শক্তিশালী রাষ্ট্রগুলো করে, এইগুলো ঠিক না। যেমন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা সারা পৃথিবীতে হ্যাজিমনি দেখায়, তার ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, এইগুলো দেখাইতে হয় না। একটি রাষ্ট্রের আমি মনে করি সবচেয়ে সর্বোত্তম পররাষ্ট্র নীতি হলো সেটাই, যেই পররাষ্ট্র নীতির বলে ওই রাষ্ট্রটি তার প্রতিবেশী রাষ্ট্র তথা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে তার সম্পর্ক অত্যন্ত সুন্দর, স্বাভাবিক এবং সহযোগিতামূলক থাকে। আমরা ভারতের কাছ থেকে এই ধরনের পররাষ্ট্র নীতি প্রত্যাশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আর বিজেপির আরেকজন আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা। There is আহ, no difference between হেমন্ত বিশ্বাস শর্মা and শুভেন্দু অধিকারী। আবার এমনও তো হইতে পারে, আমি জানি না, হয়তো শুভেন্দু এখন চেয়ারে বসেছেন, হয়তো আগের মতো কথা নাও বলতে পারেন, হুম হুম হয়তো হুম। আবার বলতেও পারেন। হেমন্ত I বিশ্ব don't like to make any prediction. বলতেন, হেমন্ত বিশ্ব শর্মাও তো Don't like to, আর হেমন্ত শর্মা যে কথা বলে এগুলো তো আসলে মানে কি বলা হবে, কম্ব্যাটিং ডায়ালগ, মানে দ্বন্দ্বমূলক ডায়ালগ আর কি এগুলো। চিফ মিনিস্টারের চেয়ারে বসে একটা আপনার অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের বললে পাশের দেশের মানুষের মানসিকতাটা ঠিক পজিটিভ থাকে না, এটা হলো আমার ধারণা। মানে হ্যাঁ, এখন কোনো ওটা- সমস্যা দেখলে তো আমরা বসতেই পারি। হুম আমার কথা হলো সমস্যা দেখলে বসুক, চিফ মিনিস্টাররা বসুক। নরেন্দ্র মোদী আছেন ভারতের প্রধানমন্ত্রী, তার লিডারশিপে এসে আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুইজনই তো বাংলাদেশে সাথে বসতে পারে, সমস্যা তো নাই। আলাপ হুম আলোচনা এবং ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে তো কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি হেজিমনি শো করলেই তো প্রবলেম। আর বাংলাদেশ তো আপনার 9 কোটি জনসংখ্যার দেশ, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে,
বলে আমরা খাইতে পাই না, আমরা গরিব, এগুলো তাই কি বাংলাদেশ গরিব? বা আপনি তো গ্রামে যান না বোধহয় অনেকদিন যাবত। আমার গ্রামের সাথে তো খানিকটা যোগাযোগ আছে, বছরে একবার যাওয়া হয়। বাংলাদেশের গ্রাম বাংলা তো অনেক উন্নত। রাস্তা বলেন, রাস্তাঘাট, তারপরে বাড়িতে প্রত্যেক বাড়িতেই তো পাকা ঘর বাড়ি, স্যানিটারি সবকিছু এভরিথিং শহর বলতে গেলে আপনার। এবং মানুষের পারচেজিং ক্যাপাসিটিও প্রচুর। মানুষের লাইফস্টাইল পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেক এলাকার মানুষের লাইফস্টাইল তো অনেক উন্নত। এটা ভারতে যারা এই ধরনের মন্তব্য করে আমি তাদেরকে বলবো, দাওয়াত করব যে আপনি আসুন বাংলাদেশে, এসে বাংলাদেশের গ্রামে গ্রামে যান, গিয়ে আপনি দেখে আসেন। তারা আপনাকে আপ্যায়নও করবে, সাদরে গ্রহণ করবে এবং তাদের যে অর্থনৈতিক সচ্ছলতা এবং জীবনযাত্রার যে মান কতটা উন্নত সেটা আপনারা দেখে আসুন, তারপরে মন্তব্য করবেন।